পুলিশকে পেশাদারিত্বের সঙ্গে কোনো আপোষ না করার নির্দেশ প্রধানমন্ত্রীর। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, শান্তি ও নিরাপত্তা বজায় রাখার আহ্বান। অন্তর্বর্তীর ভুলে ভেঙেছে হাবের সুরক্ষা বলয়। জরুরি টিকার মজুদ না রেখে ইউনিসেফ থেকে বন্ধ রাখে কেনা, সতর্কতার পরও নড়েনি টনক। সমাধানের চেষ্টায় সরকার। বাজেট সামনে রেখে রাজস্ব আদায়ের বড় লক্ষ্যমাত্রা এনবিআর। বিনিয়োগে স্বস্তিদায়ক পরিবেশ নিয়ে শঙ্কায় উদ্যোক্তারা। কাঠামোগত সংস্কারের পরামর্শ অর্থনীতিবিদদের। এবং সব প্রস্তুতির পরও পায়রা সমুদ্র বন্দরের প্রধান বাধা নাব্য সংকট। ড্রেজিং না থাকায় জেটিতে ফিরছে না বড় জাহাজ। আগামী বছরের শুরুতে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরুর আশা। সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। জাতীয় পুলিশ সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। আমরা তুলে ধরি সেটি হচ্ছে বর্তমান সরকার স্বাভাবিকভাবে যখন দায়িত্বভার গ্রহণ করেছে, আমরা প্রায় প্রত্যেকটি সেক্টর খুব ভঙ্গুর অবস্থায় পেয়েছি। একটি যুদ্ধবিধ্বস্ত দেশে যখন দেশের জনগণ যখন যাত্রা শুরু করে, যুদ্ধবিধ্বস্ত দেশে সরকার যখন যাত্রা শুরু করে, সেরকম একটা অবস্থার মধ্যে আমরা এই দেশটিকে পেয়েছি। স্বাভাবিকভাবেই বর্তমানে দায়িত্ব থাকার কারণে আপনাদের সাথে যেরকম সরাসরি কথা বলার সুযোগ হচ্ছে, আপনাদের বিষয়গুলো জানার সুযোগ হচ্ছে। স্বাভাবিকভাবে আপনি আর্মির কথা বলেন, নেভির কথা বলেন, এয়ারফোর্সের কথা বলেন, অন্য প্রতিষ্ঠানের কথা বলেন, সেগুলোর ব্যাপারেও সরাসরিভাবে জানার সুযোগ হচ্ছে বা বিষয়গুলো দেখার সুযোগ হচ্ছে। একইভাবে স্বাস্থ্যের কথা বলেন, একইভাবে শিক্ষার কথা বলেন। কয়েকদিন আগে আমার কাছে অডিটর জেনারেল সাহেব এসেছিলেন। এটি আমি রাজনৈতিকভাবে উপস্থাপন করছি না, আমি বাস্তবতা তুলে ধরছি। আমি কাউকে রাজনৈতিকভাবে দোষারোপ করছি না। এদেশের নাগরিক আপনারা এদেশে বড় হয়েছেন, আপনাদের সন্তানরা এদেশে বড় হচ্ছে, সেজন্যই আমি কথাগুলো তুলে ধরছি একজন নাগরিক হিসাবে নয়। অডিটর জেনারেল সাহেব যখন আসলেন, উনি আমাকে কতগুলো ওনাদের রিপোর্টের অনেকগুলো বিষয় তুলে ধরলেন। কিছু পরে আমি দেখলাম পত্রিকাতেও এসছে। খুব সম্ভবত সেক্রেটারিয়েটে আপনাদের কারো অনেকেই ধারণা আছে, বিশেষ করে যারা ওই এলাকাতে কাজ করছেন বা আপনারা মনিটর করছেন সব কিছু দেখছেন। আপনার ধারণা আছে যে আমার অফিস থেকে সেক্রেটারি যে অফিসে আমি বসে, এখান থেকে বের হলেই সাংবাদিকরা নিচে থাকে, যেই বের হচ্ছেন তাকে জিজ্ঞেস করেন। খুব সম্ভব সেভাবেই বোধহয় কথাটা বের হয়েছে। অডিটর জেনারেল সাহেব আমাকে অনেকগুলো বলার মধ্যে আমি খুব আশ্চর্য হয়েছি। আগে পত্রিকায় পড়েছিলাম, স্বাভাবিকভাবে পত্রিকায় অত ওভাবে না থাকলে অডিটর জেনারেল যেহেতু অডিট করেছেন, পরিষ্কারভাবে কথাগুলো ফুটে উঠেছে বা বেরিয়ে এসেছে। উনি যেহেতু ইনভেস্টিগেট করেছেন, রূপপুর সম্পর্কে উনি বলেছিলেন আমাকে যে রূপপুরে স্বাভাবিকভাবে যে প্রজেক্ট হচ্ছে, সেখানে ফুল ফার্নিশ কোয়ার্টার তৈরি করা হয়েছে বিদেশি যারা আসবে তাদের জন্য। সেখানে বালিশ যখন কেনা হয়েছে, সেই বালিশের দাম ধরা হয়েছে ৮০,০০০ টাকা। আপনি একজন স্বাভাবিক মানুষ হিসেবে চিন্তা করতে পারেন কখনো কোনো বালিশের দাম পৃথিবীতে ৮০,০০০ টাকা হতে পারে? অস্বাভাবিক একটি ব্যাপার। সেখানে ফার্নিচার যেহেতু ছিল, ড্রেসিং টেবিল কেনা হয়েছে। এটি অডিটর জেনারেল সাহেবের কথা। যে ড্রেসিং টেবিল ওনার ধারণা ৩০-৩৫,০০০ টাকা দাম, সেই ড্রেসিং টেবিলের দাম ধরা হয়েছে ৪ থেকে ৫ লক্ষ টাকা। এই রূপপুর প্রকল্পটি সিমিলার প্রকল্প আমাদের পাশের একটি দেশ করেছে। তাদের লেগেছে অ্যাবাউট খুব সম্ভবত ১৪,০০০ কোটি টাকার মতন। বাংলাদেশে যে রূপপুর রূপপুরে যে প্রকল্পটি করা হয়েছে, এটির খরচ গিয়ে আলটিমেটলি খুব সম্ভবত দাঁড়িয়েছে ৯৬,০০০ কোটি টাকা। আসুন, একটি টানেল তৈরি করা হয়েছে, টানেলটির নাম কর্ণফুলী টানেল। এটি সম্পর্কে অনেকেরই আপনাদের পরিষ্কার ধারণা আছে। এই কর্ণফুলী টানেলটির খুব সময় আমি দেখিনি। কর্ণফুলী টানেলটি, এটা মিনিস্টার সাহেব বলতে পারেন, বোধহয় পার হয়ে গিয়ে ওপারে গেলে বোধহয় একটি জায়গায় কতগুলো খুব স্ট্যান্ডার্ড বেশ লাক্সারিয়াস সর্ট অফ অ্যাপার্টমেন্ট বা বিল্ডিং তৈরি করা হয়েছে, যার কোনো প্রয়োজন ছিল না। এখানে কয়েক শত কোটি টাকা খরচ হয়েছে। একই সাথে ওনার ইনভেস্টিগেশনে বেরিয়ে এসেছে যে কর্ণফুলী টানেল বের হওয়া বা ঢোকার আগে দুপাশে গাছ লাগানোর কথা, উনি কোনো গাছ পাননি। এই গাছের জন্য ৫০ কোটি টাকা তুলে নিয়ে চলে গিয়েছে, অথচ উনি কোনো গাছ পাননি। আচ্ছা,
এবার বলি একটি ডিস্ট্রিক্টের কথা, পিরোজপুর ডিস্ট্রিক্ট। পিরোজপুর ডিস্ট্রিক্টে 3টি আসন, 3টি আসনের 3 জন সংসদ সদস্য এই সংসদ চলাকালীন সময় আমার কাছে এসেছিলেন কথা বলবেন। আমি খুব সংক্ষেপে শোনার পরে আমার মনে পড়লো যে কয়েক মাস আগে আর 7-8 মাস আগে মনে হয় ঘটনাটি পত্রিকায় পড়েছিলাম, কিছুটা ধারণা ছিল আমার। তো আমি বললাম যে সংসদ চলছে, ব্যস্ত আপনারা সবাই, আমরা ব্যস্ত, শেষ হলে আমি আপনাদের সময় দিচ্ছি। শেষ হওয়ার পরে গত এক সপ্তাহ আগে আমি ওনাদেরকে টাইম দিয়েছিলাম, এটিও পত্রিকায় এসেছে, পরের দিন আমি নিজেও দেখলাম পত্রিকায় এসেছে। যাই হোক, পিরোজপুর জেলা অনেকেরই হয়তো সেখানে আপনারা গিয়েছেন আপনাদের দায়িত্ব পালন করার সময় বা দায়িত্ব পালন করেছেন। এলজিআরডি মন্ত্রণালয়ের ব্যাপারে ওনারা এসেছিলেন। স্বাভাবিকভাবে এলজিআরডি যেহেতু ভিতরে রাস্তাঘাটগুলো তৈরি করে মানুষের কষ্ট হচ্ছে, গত প্রায় 1 বছর ধরে কাজ সব বন্ধ আছে, উন্নয়ন কাজ, ফলে মানুষের চলাচলে অসুবিধা হচ্ছে। সেজন্যই ওনারা এসেছিলেন যে কি করে কাজ শুরু করা যায়। আমি ওখানে সেক্রেটারি ছিলেন, মিনিস্টার ছিলেন। আমি কথা পরিষদ থেকে জানতে পারলাম যে সেখানে শুধু এলজিআরডি একটা মিনিস্ট্রি থেকে 3500 কোটি টাকা নাই হয়ে গিয়েছে, শুধু কাগজ দেখিয়ে টাকা নিয়ে চলে গেছে, কোনো কাজ হয়নি। জাস্ট উপরে কোনো রকম একটা লোক দেখাতে হবে একটা কিছু করেছে, 3500 কোটি টাকা গায়েব হয়ে গেছে, নেই। এবং লিটিগেশন হওয়ার কারণে সব কাজ বন্ধ হয়ে আছে। এইটা নিয়েই সমস্যাটা, কিভাবে এই সমস্যাটাকে, জটটাকে ছুটিয়ে মানুষের জন্য কাজ করা যায়, রাস্তাঘাট নির্মাণ করা যায়। একটি ডিপার্টমেন্ট থেকে 3500 কোটি টাকা, এবং কথা প্রসঙ্গে তখন আমি জানতে পারলাম আরো কয়েকটি ডিপার্টমেন্ট মিলিয়ে একটি জেলাতে 6000 কোটি টাকা নেই। এই কয়েকটি ঘটনা অডিটর জেনারেল এবং এই যে পিরোজপুরের ঘটনাটি আপনাদের সামনে আমি এই জন্য তুলে ধরলাম, এরকম আরো অনেক ঘটনা আছে, ঘটনাগুলি ঘটেছে, বাট বাস্তবতা হচ্ছে বাস্তবতাই। আমরা ছেলেও বাস্তবতাকে আমরা পাশ কাটাতে পারবো না, নিতেই হবে আমাদেরকে। এই কথাগুলো বলার কারণ হচ্ছে যে আপনারা আপনাদের কতগুলো সমস্যার কথা বলেছেন, আবাসন সমস্যার কথা বলেছেন, ট্রান্সপোর্টেশনের কথা বলেছেন, আপনারা আইটির জন্য যেটা এখানে একটি নতুন ইউনিটের কথা বলেছেন, এগুলোর জন্য অর্থ প্রয়োজন। দেখুন, আমি বা মিনিস্টার সাহেব আমরা যেই দায়িত্বে বসে আছি, আমরা কিন্তু চাই আপনাদের এই সমস্যাগুলো সমাধান করার জন্য, অন্তত অ্যাড্রেস করার জন্য আমরা চাই। স্বাভাবিকভাবে কেন আমরা চাইবো না। সরাসরি যুক্ত ছিলাম প্রধানমন্ত্রীর কার্যালয়ে, বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ক্রয় পদ্ধতি বদলাতে গিয়ে অন্তর্বর্তী সরকার জরুরি টিকার মজুত না রেখেই বন্ধ করে হামপোলিওর মতো রোগের টিকা। এ কারণেই ভয়ঙ্কর রূপে ফিরেছে এক সময় প্রায় নির্মূল হওয়া হাম, এমন অভিমত বিশেষজ্ঞের। এমনকি উপেক্ষা করা হয় ইউনিসেফ ও বিশেষজ্ঞদের সতর্কতাও। প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী বলছেন, বর্তমান সরকার আগের অভিজ্ঞতার আলোকে টিকা কেনার পদ্ধতি বাস্তবায়ন করতে চায়। মনির হোসেনের রিপোর্টে বিস্তারিত। হামে অসুস্থ হয়ে হাসপাতালে একে একে শিশুর সারি, 2 মাসের কম সময়ে আক্রান্ত প্রায় 50,000, আর মৃত্যুর তালিকায় 400-র বেশি। সংক্রামক ব্যাধি হামের এমন ভয়াবহ থাবায় অসহায় অভিভাবকরা। প্রায় নির্মূল হওয়া এক রোগের হঠাৎ এমন প্রাদুর্ভাব ভাবাচ্ছে গোটা দেশকে। সরকারের মন্ত্রী, এমপি থেকে বিশেষজ্ঞ দল, সবার অভিযোগ অন্তর্বর্তী সরকারের টিকা কেনা নিয়ে অবহেলায় এমন ভয়াবহ রূপে ফিরেছে হাম। স্বৈরাচারের সময়, এবং আরো দুঃখজনক ব্যাপার হলো অন্তর্বর্তীকালীন সরকারের সময় শিশুদের হামের টিকা গত কয়েক বছর ধরে বিদেশ থেকে আমদানি করা হয়নি। যে ক্রাইসিসটা তারা টিকা সংগ্রহের সৃষ্টি করে গিয়েছে, যাও ছিল তাও দিতে ব্যর্থ হয়েছে 2020-এর পরে। তবে শুরুটা অন্তর্বর্তী সরকারের আমলে। 2025 সালের সেপ্টেম্বরে ক্রয় পদ্ধতিতে অনিয়ম আছে এমন অভিযোগ তুলে ইউনিসেফের কাছ থেকে সরাসরি টিকা কেনা স্থগিত রাখে তৎকালীন অন্তর্বর্তী সরকার। মজুদ শূন্য রেখে টিকা কেনা বন্ধ রাখার সিদ্ধান্তকে বিপজ্জনক হতে পারে বলে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে চিঠি দিয়েছিল ইউনিসেফের ঢাকা অফিস। পরে সায়েন্স ম্যাগাজিনের ওয়েবসাইটে এসব কথা লেখেন ঢাকা অফিসের কর্মকর্তা, কিন্তু তা আমলে নেয়নি তৎকালীন সরকার। সরকারকে একই ধরনের পরামর্শ দিয়েছিলেন দেশীয় বিশেষজ্ঞরাও। সেটা তো ভালো, আমরা বিদেশের সাহায্যে নির্ভরশীল না থেকে নিজেদের অর্থে আমরা স্বাস্থ্য ব্যবস্থা চালাবো।
সমস্যাটা হলো এটাকে জরুরি পরিস্থিতি হিসেবে বিবেচনা করেন কি করেন না। আপনি আমেরিকার সাথে গার্মেন্টসের জন্য বাণিজ্য চুক্তি করতে গিয়ে তুলা আনাটা জরুরি মনে করছেন, কিন্তু টিকা কেনাটা জরুরি ভিত্তিতে তারা বিবেচনা করেননি। বিশেষজ্ঞদের কথা শোনা উচিত ছিল। 1.5 বছর আগে আমাদের দেশের বিশেষজ্ঞরা কিন্তু বলেছে মিটিং করে যে আপনারা দ্রুত টিকা এনে এই হামের ইয়েটা করেন। এদিকে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর জিয়াউদ্দিন হায়দার জানান, হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় জরুরি অবস্থা বিবেচনা করেই আগের পদ্ধতিতে টিকার ব্যবস্থা করেছে সরকার। বলেন, বর্তমান সরকার হঠাৎ করে নয়, ধীরে ধীরে বাস্তবায়ন করতে চায় টিকা কেনার পদ্ধতি। ওপি থেকে ডিপিপি যে মাইগ্রেশন, হ্যাঁ, ইট মেক সেন্স, কারণ এটা ন্যাশনাল সিস্টেমের সাথে আমি আরও বেশি ইন্টিগ্রেট করতেছি। হ্যাঁ, কিন্তু যে সমস্যাটা অতীতে হয়েছিল সেটা হলো উইদাউট এনি রেডিনেস, হ্যাঁ, এবং উইদাউট এনি অল্টারনেটিভ সিস্টেম তারা হঠাৎ করে এই মাইগ্রেশনটা করেছে। আমার মনে হয় যে আমাদের যখন নতুন বাজেট সাইকেল শুরু হবে তখন যে সমস্যাগুলো আমরা গত 1 বছর ধরে দেখছি, এই সমস্যাগুলো মোটেই থাকবে না। এছাড়া গাফিলতির কিংবা সংকটের বিচার চাওয়ার প্রসঙ্গে জানতে চাইলে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী জানান, অতীতের দিকে না তাকিয়ে দল মতের ঊর্ধ্বে দেশের জন্য কাজ করতে চায় বর্তমান সরকার। সমস্যা তো আমাদের প্রচুর আছে, কিন্তু সমস্যা নিয়ে কথা না বলে আমরা এখন একটু সমাধান নিয়ে কথা বলি, সামনের দিকে আমরা আগাই। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। অনাগত শিশুর লিঙ্গ নির্ধারণ ও তা প্রকাশ করাকে অসাংবিধানিক ও নারীর প্রতি বৈষম্যমূলক ঘোষণা করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দার ও কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত বেঞ্চের দেয়া রায়ে বলা হয়, ভ্রূণের লিঙ্গ পরিচয় প্রকাশ করা কেবল অনৈতিক নয়, বরং এটি সংবিধানের সরাসরি লঙ্ঘন। রায় পর্যবেক্ষণে আদালত বলেন, ডিজিটাল নজরদারি ও কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা ছাড়া এই চর্চা বন্ধ সম্ভব নয়। আগামী 6 মাসের মধ্যে সারা দেশের নিবন্ধিত হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর জন্য একটি কেন্দ্রীয় ডিজিটাল ডেটাবেস তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। আসছে বাজেট বাস্তবায়নে 6,04,000 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পেতে যাচ্ছে এনবিআর। অথচ চলতি অর্থ বছরের প্রথম 9 মাসে সংস্থাটি আদায় করতে পেরেছে মাত্র 2,87,662 কোটি টাকা। একদিকে ব্যবসা সহজীকরণের প্রতিশ্রুতি, অন্যদিকে রাজস্ব আদায়ের উচ্চ চাপ কতটা স্বস্তি দেবে বিনিয়োগে তা নিয়ে শঙ্কায় উদ্যোক্তারা। এ অবস্থায় এনবিআর-এর কাঠামোগত সংস্কার ও সক্ষমতা বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। MS আরিফিনের রিপোর্ট। 1991 সালে রাষ্ট্র ক্ষমতায় এসে ভ্যাট ব্যবস্থার প্রচলন ঘটিয়ে রাজস্ব আদায়ে যে বিপ্লবের শুরু করেছিল বিএনপি সরকার, এনবিআর-এর পরিসংখ্যান বলছে ধীরে ধীরে সেই ভ্যাটই হয়ে ওঠে সরকারের বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় অঙ্কের অর্থের যোগানদাতা। ভ্যাটে ভর করে চলতি অর্থবছরের প্রথম 9 মাসে 2,87,662 কোটি টাকা রাজস্ব আদায় করেছে এনবিআর। সংস্থাটির কাঁধে থাকা মোট 5,03,000 কোটি টাকা রাজস্ব আদায়ের সংশোধিত লক্ষ্যমাত্রা পূরণে জুন পর্যন্ত 3 মাসে এনবিআরকে আদায় করতে হবে প্রায় 2,15,000 কোটি টাকা। মন্ত্রণালয় সূত্র বলছে, এমন বাস্তবতার মধ্যেই 2026-27 অর্থ বছরের বাজেটে মোট 6,95,000 কোটি টাকা রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা ধরা হতে পারে, যা জিডিপির 10.17%, যেখানে এনবিআর-এর কাঁধে পড়তে পারে 6,04,000 কোটি টাকা আদায়ের দায়িত্ব। বড় অঙ্কের এই অর্থ আদায়ের চাপ যেন হয়রানির কারণ না হয়ে দাঁড়ায়, সেই নিশ্চয়তা চান উদ্যোক্তারা। সাবকন্ট্রাক্ট করাই, এটা যে মূল ফ্যাক্টরি সে কিন্তু একবার উচ্চ কর দিচ্ছে, আবার যিনি করেন এবং যিনি দেন ওইখানেও আবার ট্যাক্সেশন, এটা হলো ডবল ট্যাক্সেশন। এটা যেন না হয়। শুধু ফিসক্যাল সাপোর্ট না, আমাদের পলিসি সাপোর্ট দেন। যেসব পলিসি সাপোর্ট দিলে সরকারের রেভিনিউয়ে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট হবে না, কিন্তু আমাদের ব্যবসা করাটা সহজ হবে। ব্যবসায়ীরা বলছেন, বিনিয়োগ বান্ধব কাঠামো তৈরি হলে সরকারকে রাজস্ব দিতে আগ্রহী হবেন তারাও। তবে ব্যবসা বান্ধব কর কাঠামো আর আদায়ে সুশাসন নিশ্চিত করতে পারলে লক্ষ্যমাত্রা অর্জন সহজ হবে। স্ট্যান্ডার্ড ট্যাক্স 20-25% হওয়ার কথা, তা আপনার 20-25% অনেক পরের কথা। আপনারা আমার কাছ থেকে নিয়ে যাচ্ছেন ওই 52% ট্যাক্স। এই অন্যায়টার কারণে কিন্তু আমরা আসলে ট্যাক্স দেওয়ার জন্য বা আমাদের প্রফিট শো করতে আমরা চাচ্ছি না। যদি এই অত্যাচারগুলো বন্ধ করেন তখন অটোমেটিক সরকারের রেভিনিউ বাড়বে। অর্থনীতিবিদরা বলছেন, এনবিআর-এর কাঠামোগত সংস্কার ও সক্ষমতা না বাড়িয়ে করের বোঝা বাড়লে কমে যেতে পারে বিনিয়োগ, যা আরও চাপে ফেলবে রাজস্ব আদায়কে। ট্যাক্স রেভিনিউ এমনভাবে কালেক্ট করতে হবে যাতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ট্যাক্স দেয়, মানে ভলেন্টারি কমপ্লায়েন্স, যেটা আমাদের এখানে সেই গুণটা নাই। আজকে এটা করলাম, কালকে আরেকটা করলাম, দেখলাম যে রাজস্ব আসছে, আচ্ছা ওটা ধরো, এটা ধরো, এটা বাড়িয়ে দাও।
দ্যাট ইজ নট হাউ ইউ কালেক্ট। তথ্য বলছে বাজেটে এনবিআর বহির্ভূত ও নন ট্যাক্স রেভিনিউ এনটিআর মিলিয়ে আরও 91,000 কোটি টাকা রাজস্ব আদায় করতে চায় সরকার। তারপরও তথ্য বলছে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে ঘাটতি ধরা হতে পারে 2,35,000 কোটি টাকা। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। ফেনীতে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু হয়েছে। আহত বাবা ও বোনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতরাত 8:30টার দিকে দাগনভূঞার দিলপুর গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মাদকের টাকার জন্য ছুরি দিয়ে মা লাকি আক্তারকে আঘাত করে রাফি। বোন মিথিলা এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করে। এরপর বাবা মোস্তফা ভূঁইয়া বাধা দিতে এলে তাকেও গুরুতর আহত করে। আহতদের হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় রাফির মায়ের। ঈদ লাগছে মনে? বিকাশ পেমেন্ট সবখানে। দেশ জুড়ে বিকাশ পেমেন্টে পাচ্ছেন 8,000 টাকার বেশি অফার। যশোরে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। শার্শা উপজেলার নাভারণ সাতক্ষীরা মহাসড়কের গিলাপোল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে শাহিন হোসেন নিজের ক্ষেত থেকে কাঁচামরিচ তুলে বিক্রির জন্য মোটরসাইকেলে করে নাভারণ বাজারের দিকে যাচ্ছিলেন। পথে গিলাপোল এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান শাহিন। চালক তোফাজ্জেলকে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তার। দেখছেন সময় সংবাদ। প্রায় 8 মাস পর কারাগার থেকে মুক্তি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। প্রায় 2/3 সাজা ভোগের পর প্যারোলে মুক্তি পান তিনি। ব্যাংককের ক্লং প্রেম সেন্ট্রাল কারাগারের সামনে 76 বছর বয়সী এই নেতাকে ঘিরে ধরেন পরিবারের সদস্য ও সমর্থকেরা। তাদের মধ্যে ছিলেন তার মেয়ে ও রাজনৈতিক উত্তরসূরি পেতংতান সিনাওয়াত্রা। 2001 থেকে 2006 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সাজাপ্রাপ্ত থাকসিন 2023 সালে 15 বছরের নির্বাসন শেষে দেশে ফেরেন। এরপর অসুস্থতার অভিযোগে দীর্ঘ সময় হাসপাতালের ভিআইপি ওয়ার্ডে ছিলেন তিনি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পুলিশকে পেশাদারিত্বের সঙ্গে কোনো আপোষ না করার নির্দেশ প্রধানমন্ত্রীর। কেউ যেন সাম্প্রদায়িক বা নাশকতামূলক কর্মকাণ্ডে না জড়ায় নজর রাখার আহ্বান। অন্তর্বর্তীর ভুলে ভেঙেছে হাবের সুরক্ষা বলয়। জরুরি টিকার মজুত না রেখেই ইউনিসেফ থেকে বন্ধ রাখে কেনা সতর্কতার পরও নড়েনি টনক। সমাধানের চেষ্টায় সরকার। এ ছিল দুপুর 12টার সময় সংবাদ। এরপর খেলার সময় সঙ্গে থাকবেন সাবরিন মিথুন। আলিশা, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।